গুপ্ত বট বাহিনী আবারও সক্রিয়, আরও একটা বিপ্লব করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য তারা ষড়যন্ত্র করতেছে এবং সংগঠিত হয়েছে। প্রিয় দেশবাসী, এবং সরকারকে সতর্ক করার জন্যেই আমার এই ভিডিওটা। এতক্ষণ বুঝতে পারছেন যে বট বাহিনী কারা, গুপ্ত বাহিনী কারা। 1971 সালে এই বট বাহিনী বা গুপ্ত বাহিনী এমন কোনো অপরাধ নাই যে যেটা তারা করে নাই। খুন, ধর্ষণ, গুম, হত্যা, লুণ্ঠন। তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ নামক এই ভূখণ্ডটাকে তারা রক্তের সাগর, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলোকে তারা বানিয়েছিল রক্তের সাগর। আর এই ভূমিটাকে তারা করেছিল রক্তাক্ত প্রান্তর, যেখানে মায়েদের, বোনেদের আর্তনাদ, বাতাসে লাশের গন্ধ, কি না করেছে তারা। পাকিস্তানি সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে এই বট বাহিনী, এরা গুপ্ত হয়েছিল তাদের সেই 71-এর অপরাধের কারণে। তারা এখন গুপ্ত সাইজা আবারও সেই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে পাকিস্তানি কলোনি বানানোর জন্যে তারা গুপ্ত সাজছে। তো যে কথাটা বলতে চাই যে এখন বর্তমান সময়টা গুপ্ত বাহিনীর যে দৌরাত্ম্য দেখতে পাইতেছি চারিদিকে, বট বাহিনীর যে দৌরাত্ম্য দেখতে পাইতেছি, আমার কেন জানি মনে হইতেছে যে সরকার এদের কাছে অসহায়। এই যে ইউনূস সরকারের আমলটা গেল 18টা মাস, এই বাংলাদেশটা ছিল মবের মুল্লুক, মবের রাজত্ব ছিল। আবারও সেই বাংলাদেশটাকে নিয়ে তারা ছিনিমিনি খেলেছে। এই গুপ্ত বাহিনী, বট বাহিনীর এখন শক্তিটা কি? এখন শক্তি হলো তারা ম্যাটিকুলাস ডিজাইনে যে জুলাই 24-এ যে অভ্যুত্থানটা হয়েছে বা বিপ্লবটা হয়েছে, এটার নেতৃত্ব দিয়েছে তারা। তাদের হাতে স্নাইপার রাইফেল ছিল। শুধু স্নাইপার রাইফেল না, তারা কিন্তু ঘোষণা দিয়েছে প্রকাশ্য, আপনারা শুনেছেন সেই ভিডিও, তাদের সেই ঘোষণা যে শেখ হাসিনা যদি 5 তারিখে পদত্যাগ না করত, তাহলে তারা সশস্ত্র লড়াই করত পুলিশের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে, তারা বিজিবির বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে তারা সশস্ত্র লড়াই করার জন্য তাদের প্রস্তুতি ছিল। তাহলে এই যে তাদের এই ঘোষণাটা যে যদি শেখ হাসিনা পদত্যাগ না করতো তাহলে তারা সশস্ত্র লড়াই করত, তাহলে তারা লড়াই তো আর ওই খালি হাতে করতো না, আর ঢাল তলোয়ার নিয়েও করতো না। তাহলে একটা সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্যে যে পরিমাণ অস্ত্র দরকার, গোলা বারুদ দরকার, সেটা কিন্তু তারা জোগাড় করেছিল, এটা তাদের স্বীকারোক্তি অনুযায়ী। তাহলে সেই অস্ত্র কিন্তু তাদের কাছে রিজার্ভে রয়ে গেছে, এখনো সেটা ব্যবহার করা লাগে নাই। তারা বলেছে যে 5 তারিখে শেখ হাসিনা পদত্যাগ না করলে তারা এই অস্ত্র ব্যবহার করত, মানে সশস্ত্র লড়াই করত। কিন্তু যেহেতু পদত্যাগ শেখ হাসিনা করছে, সেই অস্ত্রগুলো কিন্তু স্টকে রয়ে গেছে। এবং আমরা যতটুকু জানি যে বড় ধরনের অস্ত্রের চালান হয়তো পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এসেছিল, তারা আনছিল, সেটা কিন্তু অলরেডি তাদের হাতে রয়ে গেছে। এক নাম্বার 2, জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত ভয়ঙ্কর মরণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, 7.62
যে রাইফেল ব্যবহার করা হয়েছিল, একটা রাইফেলের দাম 5 লাখ, 7 লাখ, 7.5 লাখ টাকা করে দাম। এই মারণাস্ত্র বাংলাদেশের পুলিশের কাছে নাই, র্যাবের কাছে নাই, বিডিআরের কাছে নাই, কিন্তু এই স্নাইপার রাইফেলের গুলিতে বহুত লোক মারা গেছে জুলাই অভ্যুত্থানে। এবং আমরা ভিডিওতে দেখেছি বেশ কিছু নারীর হাতে এই রাইফেলগুলা, নারীরা তাদের বোরখা পরে নিয়ে যেতেছে, বোরখার নিচে করে তয়লা দিয়ে ঢাইকে নিয়ে যেতেছে, এরকম ভিডিও আমার কাছেও আছে, আপনারাও দেখেছেন। আমরা দেখেছি সাবেক সেনা সদস্য, এই যে রিটায়ার্ড বা বরখাস্তকৃত সেনা অফিসারদের স্বীকারোক্তি আছে, এবং এই স্নাইপার রাইফেল নিয়ে তাদের ছবি ভিডিও আছে। এছাড়াও আরও সিভিলিয়ানের কাছে আমরা যে স্নাইপার রাইফেল দেখেছি, তাদের এখন পরিচয় আমরা পেয়েছি, তারা এই বট বাহিনীর সদস্য। তাহলে সেই স্নাইপার রাইফেলগুলো কিন্তু এই বট বাহিনীর কাছে এখন রয়ে গেছে। আচ্ছা, আর কি অস্ত্র আছে? তারপরে যে সারা দেশে 400-500 থানা লুট হয়েছে, সেই অস্ত্রগুলোও কিন্তু এই বট বাহিনীর হাতে রয়ে গেছে। আচ্ছা, এই কারণে এখন দেখেন বট বাহিনীর হম্বি তম্বি চারিদিকে যা দেখতেছেন, যে এরা এই সরকারও মানতে চায় না, তারেক জিয়াকে প্রধানমন্ত্রীও মানতে চায় না, বলে কাগজে বাপ। তারা এই অস্ত্রের গরমে তারা আর্মিকেও গালাগালি করছে, আপনারা দেখছেন। আর পুলিশকে তো তারা মারধরি করে, ডাইরেক্ট মানেই না। এখন আবার তারা সংগঠিত হইতেছে এই গুপ্ত বাহিনী। অবশ্যই গুপ্ত বাহিনী সম্পর্কে তারেক জিয়ারও কিছু নলেজে আছে। এখন যে কথাটা বলতে চাই, 24 জুলাই যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে কিন্তু এই বট বাহিনী, এটা ঠিক আছে। তারা জানে যে কিভাবে এই বট বাহিনী পুলিশকে হত্যা করে, দেখছেন ক্রেনের সাথে উল্টা করে ঝুলে রাখছে। যাত্রাবাড়িতে দেখছেন কিভাবে পুলিশ হত্যা হয়েছে, সিরাজগঞ্জে কিভাবে পুলিশ হত্যা হয়েছে, বাড্ডায় কিভাবে পুলিশ হত্যা হয়েছে, আশুলিয়ে কিভাবে পুলিশ হত্যা হয়েছে। আমরা এখনো সঠিক সংখ্যাটা জানি না, বিভিন্ন মাধ্যমে শুনি যে 3000, 3200 এরকম পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে আমরা শুনতে পাই। আবার কিছু কমও বলে, কেউ কিছু বেশিও বলে। সঠিক পরিসংখ্যান সরকার বের করে নাই। তবে যেহেতু সারা দেশে পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এবং 400-450 থানা লুট হয়েছিল, কাজেই এই পুলিশকে যে হত্যা করেছে, এই সংখ্যাটা নিহায়ত কম হবে না। কি বিভৎসভাবে তাদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল, এই পোড়ানো হয়েছিল। তাইলে এই বট বাহিনীর কিন্তু সেই অভিজ্ঞতাটা রয়ে গেছে, যে কিভাবে পুলিশকে মারতে হয়, বিজিবিকে মারতে হয়, কিভাবে অস্ত্র চালাতে হয়, কিভাবে সরকারি স্থাপনায় ভালো ভালো মেন স্থাপনা, যেমন ধরেন মেট্রো রেল, টেলিভিশন সেন্টার, তারপরে ফ্লাইওভার, ব্রিজ, তারপরে সরকারি মন্ত্রণালয়, পরিবহন সেক্টর, মানে কোথায় কোথায় আগুন লাগাতে হবে, এই বট বাহিনী কিন্তু ওই শিক্ষাটা গত অভ্যুত্থানের মধ্যে তারা পেয়ে গেছে। এটা কিন্তু একটা অভিজ্ঞতা, যুদ্ধের অভিজ্ঞতা। তাহলে কি হলো, কিভাবে পুলিশকে হত্যা করতে হবে, মারতে হবে, কিভাবে অস্ত্র লুট করতে হবে, কিভাবে সরকারি স্থাপনাগুলো সব আগুন ধরিয়ে দিতে হবে, এবং কিভাবে লাশ ফেলতে হবে সারি সারি, এই অভিজ্ঞতাটা তাদের কিন্তু রয়েছে। তারপরে অভ্যুত্থানের পরে তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করেছে। ডক্টর ইউনূসকে ডেমি হিসেবে সামনে রাখা তারা 18টা মাস
কিন্তু এই দেশটা পরিচালনা করেছে, তাহলে তাদের ভান্ডারে দেশ পরিচালনা করার অভিজ্ঞতাটাও কিন্তু তাদের হাত আছে। আর কি দেখেছি আমরা, আর কি আছে, আমরা দেখলাম ইউনূসের আমলে একটা গোষ্ঠী ঘন ঘন ডাইরেক্ট তালেবান যাওয়া শুরু করলো, এবং তালেবানের শীর্ষ নেতা যারা স্বরাষ্ট্রমন্ত্রী, এই লেভেলের লোক, শীর্ষকর্ম যারা মন্ত্রী, শীর্ষ নেতা তালেবান কমান্ডার, এদের সাথে বৈঠক টৈঠক করা শুরু করলো এবং তারাও বাংলাদেশে আসতে শুরু করলো। আমরা দেখেছি একটা গোষ্ঠী, এটা আপনারা সবাই জানেন, তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নেতাও দেখি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় ঘুরে বেড়াতেছে। হতবাক হয়ে গেলাম, কোনো সরকারও জানতো না, মাদ্রাসায় এসে বসে আড্ডা দিতেছে তালেবান কমান্ডাররা। আমরা পরে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে হতবাক, তাদের সরকারি কোনো প্রোটোকলও ছিল না, বা সরকারের নলেজে হয়তো তারা এগুলো ছিল না। এবং আমরা দেখলাম এক তালেবান কমান্ডার এসে কয়েকটা মাদ্রাসা ঘুরলো, বিভিন্ন মাদ্রাসায় বৈঠক করলো, করার পরেই কেরানীগঞ্জে একটা মাদ্রাসায় ভয়াবহ বোমা বাস্ট হইল, এটা আপনারা জানেন। অর্থাৎ একটা গোষ্ঠী চাচ্ছিল বাংলাদেশটাকে একটা তালেবানি রাষ্ট্র বানানোর জন্য, তালেবানি রাষ্ট্রের ফর্মুলায় ক্ষমতাটা দখল করে এখানে আফগানি শাসন চালু করার জন্য। এটা প্রকাশ্যই আপনারা দেখেছেন। এই হলো একটা চক্র। আর একটা চক্রকে আমরা দেখেছি, তারা ঘন ঘন পাকিস্তান গেছে এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি নেতারা বাংলাদেশে এসে বক্তব্য দেওয়া শুরু করেছে একটা গোষ্ঠীর কাছে, সেটাও আপনারা দেখেছেন। এই যে এই ইফতার মাহফিলে এখন পাকিস্তানের অনেক নেতা এখন বাংলাদেশে আছে, ছাত্র নেতা দেখলাম শিবিরের ইয়াতে ইফতার মাহফিলে। তারপরে দেশে কাওয়ালি হইতেছে, জিন্না টুপির ব্যবহার হইতেছে। তাহলে এই গোষ্ঠীটা চাইতেছিল দেশটাকে পাকিস্তান বানানোর জন্য। এই হলো দুইটা গোষ্ঠী। আর একটা গোষ্ঠী, তাহলে দেখেন আমরা একদম স্পষ্ট দেখছি যে একটা গোষ্ঠী ঘন ঘন পাকিস্তান যাইতেছে, আর পাকিস্তানিরা ঘন ঘন আসতেছে তাদের কাছে, আর ভারতকে তারা আক্রমণ করতে বলতেছে, 7 সিস্টার খেয়ে দিতে বলতেছে। তাদের হাতে যে পারমাণবিক বোমা আছে, সেই পারমাণবিক বোমা তারা তাদের হাতে তুলে দিতে চাইছে, যে তোমরা ভারতকে আক্রমণ করো, লাগলে পারমাণবিক বোমা আমরা দেই। এটাও কিন্তু আমরা দেখেছি। আর একটা গোষ্ঠী ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশটাকে তারা আমেরিকা বানাইতে চাইছে। সিঙ্গাপুর টিঙ্গাপুর না, ডাইরেক্ট আমেরিকা বানাই দিব। এই রোহিঙ্গা আছে, এই রোহিঙ্গারা আগামী ঈদে দেশ ছেড়ে চলে যাব, আমরা কোনো দেশের কাছে যাব না, সারা বিশ্বের মানুষ বাংলাদেশে আসবে কাজ করার জন্য। এটা ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা গোষ্ঠীর কাছে শুনলাম। শোনার পরে শেষে দেখলাম কি রোহিঙ্গাও গেল না, আরো রোহিঙ্গা লাখ লাখ আসে ঢুকলো। বাংলাদেশ আমেরিকাও হইল না, এমন একটা চুক্তি করে দেশটাকে আমেরিকার হাতে তুলে দেওয়া হইল। আর তালেবান গোষ্ঠী যারা তালেবান বানাইতে চাইছিল, তাহলে 18 মাস এই বট বাহিনী দেশটাকে শাসন করিয়া এখন কিন্তু তাদের অনেক অভিজ্ঞতা, অনেক অস্ত্র এবং অনেক টাকা পয়সা তাদের হাতে। 18 মাসে যে মবের রাজত্ব কায়েম করেছে, যে ধরনের লুটপাট করছে টাকা পয়সা, আপনারা দেখেছেন যে ধরনের লুটপাট জড়িত ছিল, লুটপাট করছে। তাহলে এখন তাদের কি নাই? অস্ত্র আছে, টাকা আছে, অভিজ্ঞতা আছে, কিন্তু শেষ পর্যন্ত সে সমস্ত বাংলাদেশকে আমেরিকা বানানো বা আফগানিস্তান বানানো, পাকিস্তান বানানো সব মিশন মোটামুটি ব্যর্থ হয়ে গেছে ভারতের কারণে, তারেক রহমানের কারণে।
বা হয়তো আমেরিকার কারণে দেশটা পাকিস্তান বা আফগানিস্তান আপাতত বাঁচল। কিন্তু এখন আবার শুরু হয়েছে জোরে সোরে, তারা আগে যে ভুল করছে আর করতে রাজি নাই। দেখেন, তারা আবার সেই মব সন্ত্রাস শুরু করছে। এই বিএনপি সরকার 20 দিন ক্ষমতায় আইছে, কিন্তু তারপরে তারা কিন্তু থামে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটে আজকে দেখছেন, এখনও তারা সারা দেশে যে একটা নির্বাচিত সরকার আসছে এটা তারা মনে করতেছে না। তারা যখন তখন হুমকি দিতেছে এবং সংগঠিত হইতেছে। তারা আরেকটা অভ্যুত্থান করে এখন এই তালেবান গ্রুপ দখল করবে না আফগানিস্তান গ্রুপ দখল করবে। দেখবেন এই বাংলাদেশেও এখন দেখেন পাকিস্তান আর আফগানিস্তান যুদ্ধ চলতেছে। তাহলে বাংলাদেশেও কিন্তু পাকিস্তানপন্থী যারা আছে, আফগানপন্থী যারা আছে, এদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, সবাই একটু শেয়ার করে দিয়ে। ধন্যবাদ।